গণভোটে হ্যার পক্ষে প্রচার দোষের কিছু নয়। এর ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি আরো বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি জানান, ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই। শারমিন নীরা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনৈতিক দলের সমঝোতায় অন্তর্বর্তী সরকার প্রশাসন কাঠামোর সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন করছে। গণভোট ও জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই গণভোটে হ্যাঁ বিজয়ী করার জন্য অর্থ ব্যয় করে দেশব্যাপী প্রচারণা চালাচ্ছে সরকার ও তাদের অধীনস্থ। সরকার যেখানে দুটি ভোটের আয়োজন করছে, সেখানে সরকার কিভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার সচিবালয় উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে জানতে চান সাংবাদিকরা। গণভোটটা হচ্ছেই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে সরকার আইন পাশ করতে পারে সে সরকার অবশ্যই ইস্যুতে অবস্থান নিতে পারে। সুতরাং এইখানে কোনোভাবেই সরকারের নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে না। সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছে না, এটা একেবারেই স্পষ্ট। সরকার সাধারণ ভোট নিয়ে কোনো কথা বলছে না। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবার শঙ্কা নেই। নির্বাচন হবে, এটা 12ই ফেব্রুয়ারিতে হবে ইনশাল্লাহ। মানুষের মধ্যে একটা সংশয় ছড়িয়ে দেয়া হচ্ছে যাতে করে মানুষ ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। মানুষের মধ্যে আরেকটা সংশয় ছড়িয়ে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, যাতে করে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। এবং এইটা হচ্ছে ওই কুটোচালেরই একটা অংশ, যে আমি না থাকলে নির্বাচন হবে কিনা। তো ওইটাতে বাংলাদেশের মানুষ অনেক সচেতন, ওই প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা বন্ধের সিদ্ধান্ত কেবল বাংলাদেশকে টার্গেট করে করা হয়নি। যে সমস্ত দেশ থেকে মানুষ যে ওদের সোশ্যাল সার্ভিসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাদের সরকার ঠিক করেছে সেই সমস্ত দেশের ব্যাপারে এই নিষেধাজ্ঞাগুলো, এই শর্তগুলো তারা আরোপ করবে। শারমিন নীরা, 71, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের দায় মুক্তি দিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফলে 2024 সালের জুলাই আগস্টে রাজনৈতিক প্রতিরোধের ঘটনায় সব মামলাই প্রত্যাহার করা হবে। ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে করা যাবে না কোনো মামলা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 1400 মানুষকে হত্যা করে তখনকার আওয়ামী লীগ সরকার। মামলা দিয়েও গ্রেফতার, হয়রানি করা হয়েছে আন্দোলনকারীদের। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার দাবি ওঠে। বিশেষ করে জুলাইয়ে 42 জন পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মৃত্যুর ঘটনায় আন্দোলনকারীরা যেন পরবর্তীতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে আইনি সুরক্ষা চেয়েছেন অনেকেই। অবশেষে জাতীয় নির্বাচনের 28 দিন আগে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কমিটমেন্ট ছিল, নতুন বাংলাদেশ নির্মাণের যে আমাদের প্রত্যয় ছিল, সেখানকার কমিটমেন্ট ছিল যে আমরা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। কারা এবং কোন ঘটনায় এই দায় মুক্তি কার্যকর হবে তার বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নেবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সে নতুন মামলা করা যাবে না। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় আরও কয়েকটি অধ্যাদেশ অনুমোদনের তথ্য এবং গণভোটে সরকারের হায়ের পক্ষের কারণ। খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বন্ধের বিষয়ে কোনো তথ্য দেননি আসিফ নজরুল। সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না, ওনারা করবেন। মোহন ইসলাম, 71, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি নালিশ দিয়েছে বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার দুপুরে সিইসির সাথে বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি নির্বিকার। আর জামাত বলছে তাদের দলের প্রার্থীদের অকারণে হয়রানি করছে প্রশাসন। ফারজানা আক্তারের প্রতিবেদন।
আপিল শুনানির ষষ্ঠ দিনে ইসিতে আচরণবিধি লঙ্ঘন সহ নানা বিষয়ে আলোচনা করতে দুপুরে নির্বাচন কমিশনে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। সিসির সাথে বৈঠক শেষে সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন অন্য দলগুলোর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বিকার ইসি। প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা ভিডিও পাওয়া যায়, তাতে করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার। দেশের ভেতর পোস্টাল ব্যালটে সব মার্কা না দিয়ে যারা অংশগ্রহণ করবে শুধু তাদেরই রাখার দাবি করেন তিনি। এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। এদিকে বিকেলে সিসির সাথে সাক্ষাৎ করতে আসে জামায়াতের একটি প্রতিনিধি দল। পরে দলটির এক নেতা বলেন নির্বাচনী মাঠে তাদের অযথা হয়রানি করা হচ্ছে। বাংলাদেশের মানুষ চায় বহুদিন পরে একটা নির্বাচন হচ্ছে এবং বহু হয়রানির পরে হচ্ছে, বহু জুলুমের পরে হচ্ছে। মানুষের প্রত্যাশার জায়গাটা অনেক বড়, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে প্রত্যাশাটা অনেক বেশি। যে সরকার বারবার সুন্দর সুন্দর কথা বলছে, ফিল্ড লেভেলে কিন্তু কার্যকরী এটা আমরা সেভাবে লক্ষ্য করি। জামায়াতের বিরুদ্ধে বিএনপির ভোটারদের ফোন নাম্বার নেয়ার অভিযোগ অসত্য বলে দাবি করেন হামিদুর। তিনি বলেন পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক ভাঁজে পড়া নিয়ে বিএনপির অভিযোগ মন গড়া। পোস্টাল ব্যালট এটা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিয়ে এসেছি কেন? ভোট দেওয়ার জন্যই তো। ব্যালট ছাড়া কি ভোট হবে? তা আপনি এদেশে ভোট দেবেন, ব্যালট নেবেন, তাইলে ওরা দেশের নাগরিক আপনি স্বীকার করেন না, তাহলে আপনি এই দাবির প্রশ্ন তুলবেন কেন? এটা অযৌক্তিক দাবি। নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হয়নি বলেও অভিযোগ এই জামায়াত নেতার। যেহেতু এখানে একটা পোস্টাল ব্যালট পাঠানো আবার ভোট নিয়ে ফিরিয়ে আনা একটা টাইম বিষয় আছে, সময় সাপেক্ষ বিষয়, এই কারণে ওরা যেভাবে পাঠিয়েছেন এটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়নি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যার পর সাক্ষাৎ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এই মুহূর্তে যমুনায় আছেন সহকর্মী শফিকুল হক। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের সাক্ষাৎ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল। শফিকুল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কি এরই মধ্যে যমুনায় এসে পৌঁছেছেন কিনা জানাবেন, এবং তার সঙ্গে বিএনপির আর কোন কোন নেতার আসার কথা রয়েছে সেটিও জানতে চাই। শুরুতে একটি বিষয় জানিয়ে রাখি, সন্ধ্যা ৭টার কিছু আগে আমরা যতদূর খবর পেয়েছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সপরিবারে তার বাসভবন গুলশানের যে বাসভবনটি রয়েছে সেখান থেকে রওনা করেছেন এবং আমরা ধারণা করছি হয়তো তিনি 7:30 থেকে 8:45-র মধ্যে এই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা এখানে এসে পৌঁছবেন। এবং সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আপনি জানেন কিছুক্ষণ আগে ব্রিফিং করা হয়েছিল, সেই ব্রিফিংয়ে যেটি জানানো হয়েছে যে এটি একেবারেই একটি সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে যমুনায় আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এখানে একটি সৌজন্য সাক্ষাৎ তিনি করবেন। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সৌজন্য সাক্ষাতে তিনিও অংশ নিতে পারেন এবং সেই বৈঠকটি হয়তো 7:30 থেকে 8:45-র মধ্যে এখানে অনুষ্ঠিত হতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে সেই খবরটি রয়েছে, তবে এরই মধ্যে আমরা যেটি সামনের অবস্থা থেকে বুঝতে পারছি যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি বুশরা, গত 25 ডিসেম্বর যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরেই কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করেছিলেন এবং পরবর্তীতে আপনি জানেন 30 ডিসেম্বর যখন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন, তার জানাজাও কিন্তু প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখানেও তারেক রহমানের সাথে তার দেখা হয়। তবে দেশে ফিরে এবং বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে বিএনপির সর্বোচ্চ নেতা যিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান, এই প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই
যমুনায়। তবে দুপক্ষের থেকে আসলে এই বৈঠকের কোনো এজেন্ডার বিষয়ে কিন্তু আমাদেরকে কিছু নিশ্চিত করে বলা হয়নি। তবে যেহেতু আপনি জানেন সামনে ফেব্রুয়ারিতে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের একটি বিষয় রয়েছে, স্বাভাবিকভাবেই বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা এখানে আসছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। তাদের এই গণভোট এবং জাতীয় নির্বাচন নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে, এটি আমরা ধারণা করছি। তবে শফিকুল, আপনি আছেন সেখানে, আমরা বৈঠকের সবশেষ জানতে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। দর্শক সহকর্মী শফিকুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে। তিনি যেমনটা জানালেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সপরিবারে যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চলছে সংবাদ সংযোগ, ফিরছি একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। কেউ শুনল না কারো কথা, জয় পেল ইগো আর হেরে গেল ক্রিকেট। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আলটিমেটাম পূরণ করতে পারেনি বিসিবি, ক্রিকেটাররাও তাই ফেরেনি মাঠে। অবশেষে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বুধবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যের জোরে রাতে কোয়া প্রেসিডেন্ট এক অনলাইন প্রেস কনফারেন্সে তার পদত্যাগ দাবি করেন। তবে এম নাজমুল ইসলাম নিজের অবস্থানে অনড়, আর বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাকে সরিয়ে দেওয়ারও সুযোগ নেই। তবে ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেয় বিসিবি। তবুও ক্রিকেটাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড়, অনেকটা বাধ্য হয়ে তাই বিসিবি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিপিএল। রাত ৮টায় বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বিসিবি কর্মকর্তাদের বৈঠকেই নির্ধারণ হতে পারে বিপিএল এর ভবিষ্যৎ। দর্শক, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের আসন বন্টন নিয়ে বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, বৈঠকের সবশেষ সম্পর্কে জানাবেন। বুশরা, বৈঠক কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যেটি জানাতে চাই সেটা হচ্ছে ইসলামী আন্দোলন কিন্তু একটু পরে একটি সংবাদ সম্মেলন হবে, রাত ৮টায় শুরু হবে। সেখানে আসন বন্টনের যে ঘোষণা, সেই ঘোষণা দেওয়া হবে। নামটি কিন্তু আপনি বলে দিয়েছেন, 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং কিছুক্ষণ পর যারা 11 দলের নেতাকর্মীরা রয়েছেন, শীর্ষ নেতারা রয়েছেন, তারা আসবেন এবং আসন বন্টনের ঘোষণা দিবেন। আমি যদি চিত্রটা একটু দেখাতে চাই, এখন কিন্তু সব ধরনের সব কিছু প্রস্তুত করে রাখা আছে। আমাদের কাছে একটি তালিকা এসেছে, সেই তালিকা অনুযায়ী যদি হচ্ছে আমি একটু আগেই বলে রাখি যে জামাতে ইসলামী 176টা আসন তাদের হাতে হয়তো ধরে রাখবেন, এনসিপি 30টি আসন ধরে রাখবেন, কিন্তু ঘোষণা করা হবে 27টি, বাংলাফতে মজলিস 20টি আসন, ঘোষণা করা হবে 16টি, খেলাফতে মজলিস 10টি, ঘোষণা করা হবে 9টি, এলডিপি 7টি, এবি পার্টি 3টি, বিডিপি 2টি, নেজামে ইসলাম 2টি, ইসলামী আন্দোলনের জন্য 45টি আসন, যেমনটি আসলে প্রতিবেদন আমরা দেখছিলাম 45টি আসন সংরক্ষিত আছে। কিন্তু যে আসনগুলো ধরে রাখা হবে সেটির মধ্য থেকে কিন্তু আসলে ঘোষণা করা হবে যে কারো আসন যদি কমে বা বাড়ে, সেই বিষয়টি ঘোষণা করা হবে। এই বিষয়টি কিছুক্ষণ আগে আমি যে জাতীয় গণতান্ত্রিক পার্টির যিনি মুখপাত্র রাশেদ প্রধান, তার সাথেও আসলে এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এবং তিনিও কিন্তু আসলে ঠিক এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর এই যে 11 দলীয় জোটের যেই আসন বন্টন নিয়ে সংবাদ সম্মেলন, এটি নিয়ে কিন্তু নানাবিধ প্রায় গেল সপ্তাহখানেক ধরেই কিন্তু আলোচনা চলছিল, এবং সপ্তাহখানেক ধরেই কিন্তু নানাবিধভাবে আলোচনা চলছিল, কিন্তু এখন কিন্তু অবশেষে সেটি আলোর মুখ দেখছে, এবং নির্বাচনে তারা ঐক্যবদ্ধ হয়েই লড়াই করবেন। বুশরা। রাশিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই আসন বন্টন নিয়ে একটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে, নিশ্চয়ই আমরা তখন আবারও ফিরবো আপনার কাছে। সরকারি ছুটির কারণে আগামী 2 দিন কোনো কর্মসূচি পালন করবে না, তবে দাবি না মানলে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ করে আন্দোলন করবে 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করে এই শিক্ষার্থীরা। তারা বলছেন অধ্যাদেশের ঘোষণা পেলেই আন্দোলন প্রত্যাহার করা হবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুর
দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। একই সাথে টেকনিক্যাল মোড় অবরোধ করেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। ডিসেম্বরের লাস্ট যখন আমরা 7 তারিখে আন্দোলন করছিলাম তখন বলছিল 1 মাস লাগবে, আবার কালকেও বলছে যে 1 মাস লাগবে। এভাবে গড়িমসি করলে তো চলবে না। আমরা 7 কলেজে পরীক্ষা দেইনি, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি। এটাই হলো মেইন কথা। তাদের বারবার আন্দোলন অনশনের মাধ্যমে জানানো হচ্ছে যে আমাদের অধ্যাদেশ প্রয়োজন, আমাদের পরিচয় প্রয়োজন। তারা আসলে আমাদের ডাকে সাড়া দিচ্ছে না। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধের কারণে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। আমার বাসা তো দারুস সালাম, আমি কোন দিক দিয়ে ঘুরে গেলে আমার সুবিধা হবে বলেন? রাস্তা বন্ধ করে পড়াশোনা করেছি, কোন কাজে লাগবে? যাদের জীবন সংকটাপন্ন হেকরা আছে, এই লোকগুলো তো এদের জবাব দিতে পারবে না। যে জায়গায় গেলে কাজ হবে, এই জায়গায় রাস্তা বন্ধ করে আম করে কি লাভ হইলো কি আমাদের? 2017 সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকেই এসব কলেজের শিক্ষার্থীরা একাডেমিক জটিলতায় ভুগছেন। এই সংকট সমাধানের লক্ষ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ পরিমার্জিত প্রস্তাবে বলা হয়েছে, কলেজগুলো নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেই নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকবে। সরকারি ছুটির কারণে আগামী 2 দিন কোনো কর্মসূচি পালন করবে না। তবে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ করে সেখানেই আন্দোলন করবে 7 কলেজের শিক্ষার্থীরা। 19 তারিখ থেকে সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ অনুষ্ঠিত হবে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। 71-এর সাথেই থাকুন। আছেন 71-এ, চলছে সংবাদ সংযোগ। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনের একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বলা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো ভেরিফাই করা যায় নাই। আমাদের মিস ইনফরমেশন সেলও এগুলো নিয়ে কাজ করছে। প্রকৃতপক্ষে সম্ভবত এগুলো ফেক। আচ্ছা, সৌদি আরবে বিতরণের পদ্ধতিটা আপনাদেরকে বলি। হয় তার ইকামা, আর তা না হলে তার 5 ডিজিট কোড ছাড়া কোনো ব্যক্তিকে এই মেইল হস্তান্তর করা হবে না। ওমানের সাথে কথা বলেছি, ওমানে একটা ভিডিও এসছে এবং এই ভিডিওটা সঠিক। ওমানে আপনার মূলত আপনার বাল্ক হিসাবে ডিস্ট্রিবিউশন হচ্ছিল। যে ওই যে যেটা বললাম, এক জায়গায় অনেকজন থাকেন, তারা মূলত পোস্ট বক্স ব্যবহার করেছেন। সো পোস্ট বক্স দিচ্ছিলেন। এই ঘটনার পরে সবখানে হয়তো ভোট, যেটা ওই যে বাল্ক ইয়েতে দেওয়ার পরে যখন ভিডিওটা আসলো, আমাদের ওমান এমবাসি আবার কথা বলেছে ওমান পোস্টের সাথে। তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আইডি কার্ড বা পাসপোর্ট দেখানো ছাড়া না দিতে। এখানেও আমরা ধারণা করছি হয়তো কাউকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। এবং বর্তমানে ওমানে ইভেন হাজব্যান্ড ওয়াইফের কাছেও আর হস্তান্তর করা হচ্ছে না কোনো অবস্থাতে, একই ইয়েতে। আচ্ছা, এই গেল ওমান। কুয়েতের ব্যাপারে বলি। কুয়েতে একটা ভিডিও পাওয়া গেছে, নিশ্চিত করা হচ্ছে যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হয়েছে কিনা। এখন পর্যন্ত কোনো ব্যত্যয়ের কোনো বিবরণ পাওয়া যায় না। তো কুয়েতে যেটা ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুয়েত পোস্টে আমাদের প্রচুর বাংলাদেশি চাকরি করে। অফিসার পর্যায়ে ম্যানেজাররা হয়তো বা কুয়েতি বা অন্য, আর নিচের লেভেলে এই পোস্টম্যান বা ডাক হ্যান্ডলিংয়ের সাথে ম্যাক্সিমামই বাংলাদেশি। ওনারা এই সর্টিংয়ের সময় ভিডিও করে বিভিন্নখানে হয়তো বা দিয়েছেন উৎসাহবশত। এই ভিডিওগুলোকেও কেউ হয়তো এটা ওই এলাকার, এটা ওই এলাকার, এইভাবে ছড়ানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াতে। আবুধাবিতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই, দুবাইতে কোনো সমস্যা হয় নাই, কাতারে কোনো সমস্যা হয় নাই, মালয়েশিয়ায় কোনো সমস্যা হয় নাই, অন্য পৃথিবীর কোনো ডেস্টিনেশনে আর কোনো সমস্যা হয় নাই। আর যেগুলো আমরা বললাম এগুলো সমস্যার চেয়ে আমরা বলবো যে বাস্তবতা বললাম সেই ইয়েতে হয়েছে। আমরা নির্বাচন কমিশনের একটি ব্রিফিং চলছিল, আমরা সেখানে ছিলাম সরাসরি। নির্বাচনকে সামনে রেখে নতুন করে গুরুত্ব পাচ্ছে নারীদের ভোটাধিকার, নিরাপত্তা এবং রাজনীতিতে অংশগ্রহণের প্রশ্ন। চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং শিক্ষকদের ভাবনায় উঠে এসেছে ভোটের মাঠে নারীদের সামাজিক, পারিবারিক এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের কথা। সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথাও জানান তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় নারীদের সেই ভাবনার কথা জানাচ্ছেন মাহফুজ শুভ্র। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে চট্টগ্রামের শিক্ষাঙ্গনে বাড়ছে আগ্রহ ও আলোচনা।
বিশেষ করে নতুন ভোটার নারীদের ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণ নিয়ে রয়েছে বাড়তি কৌতূহল। সেখানকার ভোটাররা বলছেন নারীরা সংখ্যায় এগিয়ে থাকলেও পিছিয়ে আছেন প্রতিনিধিত্বে। এছাড়া ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, নিরাপত্তাজনিত শঙ্কা সহ পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে ভোটের মাঠে নারীদের অংশগ্রহণ কম বলে মনে করছেন নারী শিক্ষার্থীরা। ওখানে যদি মারামারি শুরু হয় আমাকে কে সিকিউরিটি দিবে? সরকার কি আমাকে সেই সিকিউরিটিটা দিবে? আমরা ভোট দিব, এখানে কেউ কাউকে ফোর্স করবে না, হ্যাঁ, কেউ কাউকে বলবে না যে তুমি এটা করো ওইটা করো, এটা আমাদের ইচ্ছা। তারা আরো জানান, স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের সার্বিক উন্নয়নের জন্য খুব দরকার। আমরা চাচ্ছি যে একটা নিরাপদভাবে ভোট দিতে যেতে পারি, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে যেতে পারি। যারা নতুন ভোটার হয়েছে তারা যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, সুষ্ঠুভাবে যেন ভোটটা হয়। সহিংসতা এড়ানো গেলে নারীদের ভোট কেন্দ্রে অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন তারা। একজন নারী হিসেবে যে দমিয়ে রাখা, সে দমটা আমরা চাই না, আমাদের সাহস দেওয়া হোক। দেশটা যেন রাজনীতি সুন্দরভাবে পরিচালিত হোক এবং বিভিন্ন দুর্নীতি থেকে দেশটা রক্ষা থাকুক, এটাই আমরা আশা করব। এদিকে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে নারীদের প্রতিনিধিত্বের জায়গায় অনীহা তৈরি করে বলে মন্ত্রণালয়ের নারী শিক্ষকরা। প্রথমত আমাদের আশেপাশের মানুষ সেটা ভালোভাবে নেয় না যে নারীরা কেন এভাবে সামনে এসে দাঁড়াবে। সেকেন্ড হচ্ছে আমাদের অর্থনৈতিক একটা সীমাবদ্ধতা আছে, যেটা হয়তো পুরুষদের ক্ষেত্রে ওনারা এগিয়ে আসতে পারে বা ওই ধরনের জনপ্রিয়তা লাভ করতে পারে। নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারলে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরো বাড়বে বললেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব নারী। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। ফেব্রুয়ারি নির্বাচনে প্রযুক্তি নির্ভর সরকার দেখতে চায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, যারাই ক্ষমতায় যাক না কেন দেশকে ভালোবাসতে হবে। এ সময় দুর্নীতিকে না বলারও আহ্বান জানিয়েছেন তারা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ব্যালট পেপার পেতে শুরু করেছে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধিত ৮৫,০০০ মালয়েশিয়া প্রবাসী। তবে নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি নতুন সরকারের কাছে প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যাশা তাদের। প্রবাসে থাকার কারণে বাংলাদেশের অনেক অধিকার থেকে বঞ্চিত হই, তো এই যে বড় একটা অধিকার, ভোটাধিকার, সেটা এবার পাচ্ছি, এর জন্য অনেক হ্যাপি। যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের, তাহলে ডেফিনেটলি আইটিতে ভালো করতে হবে। এ সময় নারীর অধিকার রক্ষায় পরবর্তী সরকার আরো দায়িত্বশীল আচরণ করবে বলে প্রত্যাশা এই কর্মজীবী প্রবাসীর। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। তো আমরা চাই যে নতুন যেই সরকার আসুক, যে নারীদের যে যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হোক। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেটা আসতেছে, আমরা অবশ্যই চাই প্রবাসী হিসেবে যে আমাদের একটা ভালো একটা প্রতিনিধি আমরা যেন পাই, যারা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারে। অবশ্যই দুর্নীতিমুক্ত আমরা একটা দেশ চাই। যারা প্রবাসীদের সবসময় আকাঙ্ক্ষা, যারা আমরা প্রবাসে থাকি তাদের সবসময় আকাঙ্ক্ষা থাকে যে আমরা ভালো একটা দুর্নীতিমুক্ত গভর্নমেন্ট আমরা যেন পাই। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।